সাকিব আল হাসান, যেই লোকটাকে আপনি ধরেন প্র্যাকটিসের সময় গুরুত্বপূর্ণ খেলার আগে প্র্যাকটিসে আপনি পান না, সে কিন্তু ঠিকই ওই যে বিজ্ঞাপন করতে চলে যায়। তাহলে তাকেও আসলে কেন এমপি হইতে হয়? সাকিব আল হাসান একদিনে যেই টাকা আয় করেন, একজন এমপির মাসিক বেতনও তো তত না। তাহলে তাকে কেন এমপি হইতে হচ্ছে? কারণ হচ্ছে যে এমপি হইলেই আসলে আপনি সকল আইনের ঊর্ধ্বে যাবেন, আপনার অগণিত ধন সম্পদ আপনি করতে পারবেন। ফলে এই কাঠামো যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আসলে অর্থ পাচার হইতেই থাকবে। বাংলাদেশে কি ছাত্র রাজনীতির প্রয়োজন আছে বলে মনে করেন? দেখুন, বাংলাদেশের ইতিহাসে আসলে যে সমস্ত বিপ্লবগুলো হয়েছে বা যেই সমস্ত পরিবর্তনগুলো হয়েছে, এগুলো ছাত্রদের হাত ধরেই আসলে আসা। ফলে বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশে যেই ছাত্র রাজনীতি গত বেশ কয়েক বছরে কিংবা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এই ছাত্র রাজনীতি তো আসলে ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি তো আসলে শিক্ষা এবং শিক্ষার্থী বিষয়ক যেই সমস্ত দাবি, প্রস্তাবনা, অধিকার আছে, এগুলো নিয়ে কথা বলবে। কিন্তু আমাদের দেশের ছাত্র রাজনীতি তো হচ্ছে নির্দিষ্ট একটা মাদার ফাদার সংগঠনের আসলে লেজুর ভিত্তি করা, তাদের দলীয় ক্যাডার সাপ্লাই দেওয়া, তাদের মিছিলে আসলে গলাবাজি করা, কিংবা তাদের যেই সমস্ত পেটুয়া বাহিনী দরকার, ওই পেটুয়া বাহিনী হিসেবে আসলে ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হয়। ফলে আমরা যদি মনে করি যে বাংলাদেশে ছাত্র রাজনীতির প্রয়োজন নাই কিংবা ছাত্র রাজনীতিই আসলে এরকম, বিষয়টা আসলে তেমন না। আমাদের ছাত্র রাজনীতির অবশ্যই প্রয়োজন আছে। আমরা 47-এ দেখেছি, 47 থেকে 24 পর্যন্ত আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান কিংবা 18-র কোটা সংস্কার আন্দোলনেও ছাত্রদেরই তো সবচেয়ে বেশি ভূমিকা আসলে ছিল। ফলে ছাত্র রাজনীতি আসলে অনিবার্য। কিন্তু এটাকে কোন ফরম্যাটে করবেন, কিভাবে সংস্কার করবেন, সেটা এই দেশের সাধারণ ছাত্র সমাজ আসলে কোন রাজনীতি চায়, সেটা যদি আমাদের সংগঠনগুলো না বুঝে, ছাত্র সংগঠনগুলো না বুঝে, তাহলে আসলে তারা 24-এর পরের বাংলাদেশে আসলে টিকে থাকবে বলে আমি মনে করি না। ছাত্র রাজনীতি যদি চলতেই থাকে, তাহলে ছাত্রলীগের মতো যে আবার সংগঠন, সন্ত্রাসী সংগঠন তৈরি হবে না, এমন কোনো নিশ্চয়তা আছে কি? দেখুন, আমাদের ছাত্র সংগঠনগুলো আসলে কেন এইরকম সন্ত্রাসী সংগঠন হয়ে ওঠে, তার কারণ হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি তো এখানে স্বাধীন ছাত্র রাজনীতি বাংলাদেশে নাই। এখানে যা আছে তা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, অর্থাৎ দলীয় ক্যাডার বাহিনী আছে। এটাকে তো আপনি ছাত্র রাজনীতি বলতে পারেন না, বা নামে ছাত্র সংগঠন হইলেও তো এটা আসলে ছাত্রদের আসলে ওন করে না। ফলে এইটাকে ছাত্রলীগকে ধরে নিয়েই যদি মনে করেন যে সমস্ত সংগঠনগুলো আসলে এরকম হবে, এরকম না। আসলে বাংলাদেশের প্রয়োজনে ছাত্র সমাজ তাদের মতো করে স্বাধীন ছাত্র সংগঠন গড়ে তুলবে এবং গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের পুলিশ সংস্কার কতটা জরুরি বলে মনে করেন? দেখুন, পুলিশ সংস্কার আসলে অনিবার্য। আমাদের দেশে যেই পুলিশ আইন আছে, পুলিশের কাঠামো আছে, এই পুলিশের কাঠামো আসলে জনবান্ধব কোনো পুলিশ না। এটা হচ্ছে সরকারেরই একটা বাহিনী হিসেবে আসলে পুলিশটা আমাদের রাষ্ট্রে চলে। কারণ পুলিশের আইনগুলো করা হয়েছিল সম্ভবত, আমি যদি ভুল না করি, 1861 সালের পুলিশ যে আইন আছে, ওই আইনের ভিত্তিতেই আসলে বাংলাদেশের পুলিশ এখনও চলছে। তো আপনি দেখেন যে ব্রিটিশরা আসলে এই পুলিশ বাহিনীকে কেন তৈরি করেছিল, এই আইনগুলো কেন তৈরি করেছিল? জনগণের উপরে জুলুম নির্যাতন করার জন্য, খাজনা তোলার জন্য। তো আমাদের এরপরে আমাদের দেশের যেই ক্ষমতা কাঠামো আছে, ক্ষমতাসীন পার্টিগুলো আসলে মনে করে, সরকার মনে করে যে জনগণকে শোষণ করা লাগবে, ফলে তাদের আসলে পুলিশের দরকার পড়ে, র্যাবের দরকার পড়ে। তো আমরা 5ই আগস্টের পরের বাংলাদেশে আসলে এই ধরনের পুলিশকে আমরা আসলে মেনে নিতে পারবো না। আমরা মনে করি যে পুলিশের নাম, তাদের লোগো, তাদের ড্রেস এবং সর্বোপরি তাদের ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করে পুলিশকে আসলে একটি জননিরাপত্তা বাহিনীতে পরিণত করা দরকার। যে পুলিশ হবে জনগণের পুলিশ, যে পুলিশ আসলে সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না। যে সরকার যদি বলেও জনগণের বুকে গুলি চালাইতে, তাহলে পুলিশ যাতে বলে যে আমরা জনগণের টাকায় খাই, জনগণের টাকায় কেনা বুলেট আমরা জনগণের বুকে, তারা যাতে ছুটতে অস্বীকৃতি জানায়। আমরা তেমন পুলিশ আসলে চাই। পুলিশ সংস্কার করছেন, পুলিশ একটা নীতিমালার মধ্যে আসবে, কিন্তু পুলিশের জবাবদিহিতা কে দেবে? দেখুন, আমাদের দেশে এখন হয় কি, ধরেন আপনি একজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবেন, সেটা কে দেখে? সেটা পুলিশই দেখছে। ফলে আমাদের আইন আর ক্ষমতা কাঠামো যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে তো আসলে এগুলার কিছুই পরিবর্তন হবে না। সর্বোপরি শুধু পুলিশকে না, সবাইকেই তো আসলে একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমাদের রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে তো জবাবদিহিতাই আসলে নাই।
ফলে পুলিশকেও আসলে যেভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় সেই আইন কাঠামো তৈরি করতে হবে আসলে। গত আওয়ামী লীগ আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তার পরিমাপ করা কঠিন হবে। এই টাকা বিদেশ থেকে আনার জন্য এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের চোখে পড়ার মতো কোনো দৃশ্য বা কার্যক্রম দেখা যাচ্ছে না। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে টাকাগুলো পাচার কেন হলো। আমরা মনে করি যে বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে এই দেশে এমপি হওয়া। অন্যান্য আরও ক্ষমতা কাঠামো আছে, কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যেরকম লুটপাট হয় এই রকম লুটপাট আপনি খুব কমই আসলে খুঁজে পাবেন। যেটা ইংরেজ আমলে যেভাবে লুটপাট হতো এখনও একইভাবে ক্ষমতার কাঠামোর মাধ্যমে আসলে সেই লুটপাটটা হচ্ছে। আপনি দেখেন যে বাংলাদেশে এমপি কেন হয়? এমপি হয় একমাত্র হচ্ছে মহা ক্ষমতা আর অনেক টাকা পয়সা অর্জন করার জন্য। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে প্রস্তাব করি যে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তারা আইন প্রণয়ন এবং আইনকে আসলে বাস্তবায়নের পরিবর্তে তারা কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদেরকে জড়িত হইতে না দেয়া। যখন তাদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত করা হয় তখনই আসলে তারা লুটপাটের সুযোগটুকু আসলে পায়। ফলে এইটা আসলে বন্ধ করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এমপিদের এই দুদক আছে, আমাদের দুদকের আসলে কাজ কি, তাদের প্রধান কাজ আসলে হওয়া কি উচিত ছিল? দুদকের প্রধানতম কাজ হওয়া উচিত ছিল যে নির্দিষ্ট ধরেন 1 মাস 3 মাস কিংবা 6 মাস 1 বছর যত দিনই হোক, যে এমপিদের এবং তার পরিবার পরিজনের নিয়মিত সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা, যেটা কখনোই আমাদের হয় নাই। এই দুইটা কাজ যদি হয় তাহলে ধরেন আমাদের মোটামুটি এমপির একটা লাইনে চলে আসবে, অর্থ পাচারটা আসলে কমবে। যেমন ধরেন সাকিব আল হাসান, যেই লোকটাকে আপনি ধরেন প্র্যাকটিসের সময় গুরুত্বপূর্ণ খেলার আগে প্র্যাকটিসে আপনি পান না, সে কিন্তু ঠিকই ওই যে বিজ্ঞাপন করতে চলে যায়। তাহলে তাকেও আসলে কেন এমপি হইতে হয়? সাকিব আল হাসান একদিনে যেই টাকা আয় করেন একজন এমপির মাসিক বেতনও তো তত না, তাহলে তাকে কেন এমপি হইতে হচ্ছে? কারণ হচ্ছে যে এমপি হইলেই আসলে আপনি সকল আইনের ঊর্ধ্বে যাবেন, আপনার অগণিত ধন সম্পদ আপনি করতে পারবেন। ফলে এই কাঠামো যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আসলে অর্থ পাচার হইতেই থাকবে। আর দ্বিতীয় বিষয়টা আপনি যেই মূল প্রশ্নটা করলেন যে অর্থ পাচার নিয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, দেখুন এই সরকার তো আমাদেরই সরকার, আমাদের রক্তের মাধ্যমে আসলে এই সরকার বসেছে। গত 15-16 বছরে আসলে শেখ হাসিনা সরকার যেই ইয়েগুলো চালিয়ে গেছেন, যেই স্বৈরতন্ত্র ফেসিস্ট শাসন ব্যবস্থা চালিয়ে গেছেন, সরকার আসলে এখানে এখন পর্যন্ত স্থিতিশীল হইতে পারে নাই। আমার বিশ্বাস সরকার যখন স্থিতিশীল হবে এগুলা নিয়ে তারা উদ্যোগ নেবে। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে চলমান আছে এই পদ্ধতি অবলম্বন করে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচন হওয়ার আগে আমাদের যে নির্বাচনী আইন কানুন আছে এগুলা পরিবর্তন করা দরকার। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকেও কিছু নির্বাচনী প্রস্তাবনা আমরা দিয়েছি, সকল সংগঠনগুলোই আসলে দিচ্ছে। ফলে এই মুহূর্তে আমাদের আসলে নির্বাচন কোনোভাবেই সুস্থ হবে বলে আমরা মনে করি না। কারণ যতদিন পর্যন্ত আপনি পুরাতন আইনগুলো সংস্কার না করতে পারবেন ততদিনে তো আসলে নির্বাচন সঠিক হওয়ার কোনো উপায় আসলে নাই, নির্বাচনের পরিস্থিতি তো আসলে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো শুধুই নির্বাচনের জন্য আসলে জীবন দেই নাই, রক্ত দেই নাই। এই মুহূর্তে আমাদের সামনে নির্বাচন যেই ধ্বনিগুলো শোনা যাচ্ছে এটা আসলে আমাদের আসলে দুঃখ লাগে যে আমরা এত রক্ত দিলাম, যে গত 50 বছরেই তো আসলে ছাত্র সমাজ, এখানকার কৃষক সমাজ, সাধারণ মানুষজন আসলে রক্ত দিয়েছে, কিন্তু রক্তের বিনিময়ে আসলে স্বাধীনতার স্বাদটুকু আমরা কখনোই পাইনি। সেটার কারণ হচ্ছে যে ক্ষমতার কাঠামো পরিবর্তন হয় নাই, শুধু ক্ষমতার পটই আসলে পরিবর্তন হয়েছে। তো এখনও যদি আসলে এইটাই ঘটে যে আমরা নির্বাচনের দিকে ঝুঁকে পড়ি সংস্কারের আগে, তাহলে গত 50 বছরে যেই রকম ইতিহাস আমরা দেখে আসছি, যেভাবে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই, ভবিষ্যতেও সেটা হবে। ফলে আমাদের এখন আসলে যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সমঝোতার ভিত্তিতে আসলে সংস্কার প্রয়োজন। জাতীয় সরকার গঠনের কতটা প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন? দেখুন, জাতীয় সরকার, বিপ্লবী সরকার কিংবা অন্তর্বর্তী সরকার, যেই সরকারই আপনি গঠন করেন, নাম যেটাই হোক, আমরা মনে করি যে জাতীয় সমঝোতা হওয়া উচিত। অর্থাৎ ধরেন এই সরকার যদি 3 মাস থাকে, 6 মাস থাকে কিংবা 5 বছরই থাকুক, সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে প্রত্যেকের প্রস্তাবগুলো একত্রিত করে
যেগুলার মধ্যে আপনার জাতীয় ঐক্যমত তৈরি হবে, এই সংস্কারগুলো করার ক্ষেত্রে জাতীয় সমঝোতার দরকার আছে। অর্থাৎ ধরেন বিএনপি 50টা সংস্কার প্রস্তাব দিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন 5টা দিল, কিংবা অন্য কোনো সংগঠন জামাত ধরেন আরও 20টা দিল। তো প্রত্যেকেরই তো প্রত্যেকের সাথে একমত সবগুলো ক্ষেত্রে হবে না। ধরেন এইখান থেকে যদি 5টা জিনিসও জাতীয় ঐক্য হয় জাতীয় সমঝোতার ভিত্তিতে, এই সংস্কারগুলো আগে করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারপরে আসলে নির্বাচন হওয়া, ফলে এইটার জন্য আসলে জাতীয় সমঝোতার দরকার আছে। এই সরকার যদি আরও 15 দিনও থাকে তাও জাতীয় সমঝোতার দরকার আছে আসলে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে ভারত অনেক বেশি নাক গলাচ্ছে, আমরা গণমাধ্যমে দেখছি। এই বিষয়ে উত্তরণের কি উপায় আছে বলে মনে করেন? দেখুন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা এতদিন বলে আসছি, কিন্তু বন্ধুত্বের যে আচরণ সেটা আমরা ভারত থেকে কখনোই পাইনি। আমরা দেখেছি যে ভারত এই দেশে একটি ফুতুল সরকার, এক প্রকার ফেসিস্ট হাসিনা থাকার ক্ষেত্রে ভারতের অগ্রণী ভূমিকা আছে, এবং হাসিনা পরবর্তী যেই সরকার আসছে ওই সরকারকে ভারত আসলে বন্ধুত্বের সুলভ যে আচরণ আছে সেটা করছে না, এবং নিয়মিতই আমাদের সীমান্ত হত্যাগুলো হয়ে আসছে। তো আমরা মনে করি যে ভারতের আসলে শেখ হাসিনাকে প্রয়োজন নাই, ভারতের বাংলাদেশের সাথে তাদের স্বার্থ জড়িত আছে। তাদের স্বার্থের ক্ষেত্রেই আসলে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত। আমাদের দুই দেশের সম্পর্ক হবে আসলে মর্যাদার ভিত্তিতে। এখানে ভারত বড় রাষ্ট্র, তারা আমাদের দাদাগিরি করবে, এটা আমরা কখনোই সহ্য করব না। আমাদের যে গণ অভ্যুত্থানের স্পিড, আমাদের গণ অভ্যুত্থানের স্পিডের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে সকল ধরনের আধিপত্য এবং সাম্রাজ্যবাদ মোকাবেলা করা, আরেকটা হচ্ছে আমাদের স্বাধীনতা, যেই স্বাধীনতা আমরা গত 50 বছরে পাইনি, যে ক্ষমতা কাঠামোর জন্য এই ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করা। এই দুইটা জিনিসের জন্যই আমরা রক্ত দিয়েছি, আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে, হাজার হাজার ভাই পঙ্গু হয়েছে, আহত হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। ফলে আমরা এই দুইটা জিনিসই ইনশাল্লাহ আমরা করব। ফলে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক রাখার দরকার আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই আমাদের সম্পর্ক রাখার দরকার আছে, কিন্তু সেটা অবশ্যই মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী রাষ্ট্রগুলো, অন্যান্য রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভারত ছাড়া যদি চলতে পারে, তা বাংলাদেশ কেন পারবে না? দেখুন, অন্য কে আসলে কার সাথে সম্পর্ক রেখে চলছে, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সম্পর্ক কেমন হবে। আমরা কখনোই চাই না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হোক। আমরা চাই ভারত, আমাদের স্বার্থ যেরকম ভারতের সাথে জড়িত, ভারতেরও তেমন স্বার্থ আমাদের সাথে জড়িত আছে। ফলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কারণেই আসলে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্য কি? দেখুন, আমরা খুবই ছোট দল এবং আমাদের লোকজনও কম, আমাদের শক্তিও কম। আমরা গত 10 বছর ধরে যে বয়ানটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করে আসার চেষ্টা করছি, এইটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যে অন্য অন্য সংগঠনগুলো বলতো যে রাষ্ট্র মেরামত লাগবে, রাষ্ট্রের ইনসাফ লাগবে, আমরা বলতাম রাষ্ট্র সংস্কার লাগবে। আমাদের স্লোগানই ছিল রাষ্ট্র সংস্কার লাগবে, রাষ্ট্র সংস্কার করব। এবং আমাদের পার্টির নাম যখন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন করি, তখন মানুষ আসলে বলতো যে এইটা কি ধরনের সংগঠন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এইটা একটা নাম হইতে পারে নাকি পলিটিক্যাল পার্টি। তো আমরা বলতাম যে এইটা পলিটিক্যাল পার্টি এখনো হয়ে ওঠে না, এটাকে আমরা আন্দোলন হিসেবে দেখছি। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হইলে প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্ষমতা কাঠামো, রাষ্ট্রের সংস্কার। ফলে আমাদের সফলতা এতটুকুই যে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার লাগবে, এতটুকু আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি।